সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে যুক্তির উপাদান। এখানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদ। যুক্তির উপাদানের মধ্যে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি পদ। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, TERM, টার্ম। তাহলে আমরা এখন দেখি পদের উৎপত্তিগত অর্থ। পদ বলতে আমরা কি বুঝি এবং কোথা থেকে এই টার্ম কথাটি এলো সে বিষয়গুলো আমরা জানবো। প্রথমে আমরা যাই উৎপত্তিগত অর্থে পদ কি। এখন যদি আমরা বলি উৎপত্তিগত অর্থে পদ বলতে কি বুঝি, তাহলে আমাদের পদের উৎপত্তিটা জানতে হবে। পদের আমরা জানলাম ইংরেজি প্রতিশব্দ কি টার্ম। এই কথাটি ল্যাটিন ভাষা টার্মিনাস থেকে এসেছে। কি ভাষা? ল্যাটিন ভাষা। লিখে নাও খাতায়, ল্যাটিন ভাষা ভাষা টার্মিনাস, TER TERMINUS, টার্মিনাস থেকে এসেছে। এখন তাহলে পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি ল্যাটিন ভাষা বা শব্দ টার্মিনাস থেকে এসেছে। তাহলে এখানে টার্মিনাস অর্থ কি? ল্যাটিন ভাষায় টার্মিনাস অর্থ যুক্তিবিদ্যায় বোঝানো হয়েছে প্রান্ত বা সীমা। প্রান্ত বা সীমা। তাহলে টার্মিনাস অর্থ হচ্ছে কি প্রান্ত বা সীমা। তাহলে আমরা পদ কোথায় থাকে? একটা যুক্তিবাক্যে থাকে, তাই না? ওইটা আমরা দেখাচ্ছি। তাহলে একটা যুক্তিবাক্যের দুই প্রান্তে অবস্থিত শব্দ বা শব্দ সমষ্টিকেই আমরা কি বলি? পদ বলি। উৎপত্তিগত অর্থে যদি আমরা তাহলে দেখি, আমরা যেহেতু জানলাম পদের ইংরেজি শব্দ ট্রাম, কথাটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, যার টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। তাহলে আমরা টার্মিনাস অর্থ জানলাম প্রান্ত বা সীমা। তাহলে পদ কোথায় অবস্থান করে? একটা যুক্তিবাক্যের দুই প্রান্তে। তাহলে এই যে একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে অবস্থিত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলা হয় উৎপত্তিগত অর্থে। তাহলে যুক্তিবাক্যটা কি? যেমন ফুল ফুল হয় সুন্দর, এটা একটি কি যুক্তিবাক্য। যুক্তিবিদ্যায় ব্যাকরণের সঙ্গে তোমাদের মিল আছে। তাহলে যুক্তিবাক্য এখানে বলা হচ্ছে, আরেকটা যদি বলি বক নয় কালো, এটা একটা যুক্তিবাক্য। তাহলে একটা যুক্তিবাক্য, যুক্তিবিদ্যায় বাক্য হতে গেলে তিনটি বিষয় অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা যুক্তিবাক্য হবে না, বাক্য হবে। এটা মাথায় রাখবা। তাহলে কি তিনটা বিষয় থাকতে হবে যুক্তিবাক্য হতে গেলে? একটা উদ্দেশ্য, একটা পদ থাকতে হবে, একটা বিধেয় পদ থাকতে হবে, আর একটা সংযোজক থাকতে হবে। এটাকে বলা হচ্ছে সংযোজক। তাহলে এখানে হয় হচ্ছে সংযোজক। তাহলে একটা যুক্তিবাক্যে দুই প্রান্তে অবস্থিত একটি শব্দ বা একাধিক শব্দও হতে পারে। তাহলে এক বা একাধিক শব্দ বা শব্দ সমষ্টিকে কি বলা হচ্ছে? পদ। তাহলে পদ সবসময় একটি যুক্তিবাক্যে দুই প্রান্তে অবস্থান করে। এই জন্য আমরা জানলাম কি টার্মিনাস অর্থ প্রান্ত বা সীমা। তাহলে একটা যুক্তিবাক্যের দুই প্রান্তে অবস্থিত শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ। ঠিক আছে, বুঝতে পারছো? এই যেমন একইভাবে এই বক হচ্ছে একটা উদ্দেশ্য পদ, আর কাল হচ্ছে একটি বিধেয় পদ। আর এই যে নয়, এটা হচ্ছে সংযোজক, এটাকে সংযোগ যুক্ত করেছে। ঠিক আছে, ইতিবাচক হতে পারে, সেটা নেতিবাচকও হতে পারে। সংযোজক মানে হ্যাঁ সূচক হতে পারে, আবার না সূচকও হতে পারে। তাহলে আমরা জানলাম উৎপত্তিগত অর্থে পদ বলতে আমরা কি বুঝি? একটি যুক্তি বাক্যের দুই প্রান্তে অবস্থিত শব্দ বা শব্দ সমষ্টি। এখন সঠিক যুক্তিবিদেরা একে আরেকটু
পদ বলতে কি বুঝি একটু ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে এবং যেগুলো এখনো ব্যবহৃত হয়নি সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলা হয়। আর ব্যাকরণে বলা হয় কি, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই এক একটি পদ বলা হয়। কিন্তু যুক্তিবিদ্যা একটু ভিন্ন। এখানে বলা হয়েছে কি, একটি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে, যে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা আছে, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলা হয়। তাহলে এখানে আমি দুটি কথা বলেছি। একটি কথা কি, দেখো এখানে একটি কথা হচ্ছে ব্যবহৃত হয়েছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় ব্যবহৃত হয়েছে। আরেকটা কথা কি বলেছি আমি, আরেকটা বলেছি ব্যবহৃত হয়নি কিন্তু ব্যবহৃত হওয়ার যোগ্যতা, মানে ব্যবহার হওয়ার যোগ্যতা আছে। এই যে ব্যবহারযোগ্য, ব্যবহার যোগ্য। এখন এই দুইটা সংজ্ঞাতে, পদের সংজ্ঞায় এই দুটি শব্দ বা এই দুটি কথা ব্যবহার করা হয়েছে। কারণ পদ কথাটির অর্থ দুই ধরনের। যুক্তিবিদ্যায় পদ কথাটি কি দুটি অর্থে, সংজ্ঞাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পদের আমরা দুটি অর্থ পাই। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ, আর একটা হচ্ছে ব্যাপক অর্থে পদ। তাহলে সংকীর্ণ অর্থে পদ কখন আমরা বলবো, তাহলে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ইতিমধ্যে ব্যবহৃত হয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ। মানে ব্যবহৃত হয়ে গেছে সেগুলোকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ। আর যেমন আমরা ওই উদাহরণ দিলাম, যেমন মানুষ হয় মরণশীল, এইটা হচ্ছে কি, এটা একটা যুক্তিবাক্য। এই যে মানুষ এবং মরণশীল এই শব্দ দুটি একটা যুক্তিবাক্যের আকারে ব্যবহৃত হয়েছে, এটা একটা যুক্তিবাক্য, তাই এটা সংকীর্ণ অর্থে পদ বলা হয় একে। আর ব্যাপক অর্থে পদ বলতে কি বুঝি আমরা, যে সকল শব্দ বা শব্দ সমষ্টি এখনো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে যুক্তিবাক্যের আকারে ব্যবহৃত হয়নি, কিন্তু যে কোনো সময় যে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে আমরা যুক্তিবাক্য গঠন করতে পারবো, সেগুলোকে বা ব্যবহারযোগ্য, সেগুলোকে বলা হচ্ছে ব্যাপক অর্থে পদ। যেমন বই, খাতা, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি, মানুষ, গরু, এই শব্দগুলো পদ। কারণ এগুলো যে কোনো সময় যে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা এদের আছে, তাই এগুলো কিন্তু পদ। তাহলে আমরা পদের সংজ্ঞা জানলাম। পদ হচ্ছে যে সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে বা ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। তাহলে এখানে এই দুটি কথার উপর ভিত্তি করে পদ কথাটির দুটি অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ, যখন ব্যবহৃত হয়ে যায় তখন সংকীর্ণ অর্থে পদ, আর যখন ব্যবহৃত হওয়ার যোগ্যতা, মানে ব্যবহারের যোগ্যতা আছে এখনো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বিদেশে ব্যবহৃত হয়নি, সেগুলোকে বলা হচ্ছে ব্যাপক অর্থে পদ। তাহলে পদ কথাটির দুটি অর্থ, একটা হচ্ছে সংকীর্ণ অর্থ আর একটা হচ্ছে ব্যাপক অর্থ। এটা পরীক্ষা আসে, মাথায় রাখবা। এরপরে আমরা যাই শব্দ। শব্দ এখন কি? শব্দ যে কতগুলো বর্ণ বা এক বা একাধিক অক্ষর বা বর্ণ বা কতগুলো বর্ণ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে শব্দ। তাহলে কি বললাম আমি,
কতগুলো বর্ণ বা অক্ষর যখন একত্রিত হয়ে বা পাশাপাশি বসে বা মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করে বা করবে, তখন তাকে বলবো আমরা শব্দ। যেমন ক যোগ ল যোগ ম সমান সমান কি হলো? কলম। এটা হচ্ছে কি? শব্দ হলো একটা। তাহলে এখানে কয়েকটি বর্ণ বা অক্ষর যেগুলো পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলো বা মিলিত হয়ে একত্রিত হয়ে একটি অর্থ প্রকাশ করলো, একে বলছি আমরা শব্দ। আবার হতে পারে কি? ব যোগ রস্বই কি হলো? বই। এটি একটি শব্দ, অর্থপূর্ণ শব্দ। ঠিক আছে, অর্থহীন শব্দ এটা হবে না। বুঝতে পেরেছ? এখন আমরা যাই তাহলে পদ এবং শব্দের মধ্যে পার্থক্যটা আসলে কি? শব্দ ও পদ। এটার আগে তোমাদের একটা বিষয়ে পদ ও শব্দের পার্থক্য আলোচনা করেছে, শব্দের প্রকারভেদটা জানি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে শব্দের প্রকারভেদ। শব্দকে যুক্তিবিদ্যায় ব্যাকরণে এক ভাগে ভাগ করা হয়েছে, যুক্তিবিদ্যা আরেকভাবে ভাগ করা হয়েছে। যুক্তিবিদ্যায় এভাবে লিখবা, যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কোথায়? যুক্তিবিদ্যায়। আর ব্যাকরণে তো পাঁচ প্রকার, দেশি বিদেশি আছে এগুলো আরো। তাহলে দেখো এখানে আমরা যুক্তিবিদ্যা আলোচনা, এটা লিখবো কি? যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে তিন প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ ও তিন নম্বর কি আসলো? পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। নিরপেক্ষ শব্দ, এই তিন প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ ও পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। তাহলে যুক্তিবিদ্যায় শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা পরীক্ষায় কিন্তু আসে, ভালোভাবে এটা খেয়াল রাখবা। তাহলে শব্দ তিন প্রকার। আমরা দেখি পদযোগ্য শব্দ, এটা মিশাইলাম, জানলাম। এখন এটাও মিশাইলাম। পদযোগ্য শব্দ কাকে বলে এবং এর উদাহরণটা কি? যে সকল শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, এই পদে কারো সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে পদযোগ্য শব্দ কি? যে সকল শব্দ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে পদযোগ্য শব্দ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি? যেমন এই যে বললাম বই, খাতা, মানুষ, এগুলো হচ্ছে পদযোগ্য শব্দ, কারণ এগুলো কারো সাহায্য প্রয়োজন হয় না। এই সকল শব্দ যে কোনো সময় যে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার এখন আমরা দুই নম্বরটা যদি দেখি, সহপদযোগ্য শব্দ। তাহলে সহ মানে কি? কারো সহযোগিতায়, নিজে পারে না কিন্তু অন্য কোনো শব্দের সহযোগিতায় এটা কি হচ্ছে? কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে তাহলে যে সকল, আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে কোনো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, সে সকল শব্দ বা শব্দ সমষ্টিকে সহপদযোগ্য শব্দ বলা হয়। যেমন যদি, তা, যদি, তাহলে, যদি, তাহলে, এবং, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? সহপদযোগ্য শব্দ। যেমন রহিম ও করিম, বা বইটি, আবার টিও হতে পারে, টি, টা, খানা, খানি,
ইত্যাদি হতে পারে। এগুলো কি সহপদযোগ্য শব্দ। বইটি হয় সুন্দর, কলমটি হয় সুন্দর, রহিম ও করিম হয় মেধাবী ইত্যাদি। যদি তুমি এই বিষয়গুলো হচ্ছে সহপদযোগ্য মানে পদের সঙ্গে যুক্ত হয়ে একটি পদের পাশে বসে। আরেকটা আমরা যাই 3 নম্বরটা, পদ অযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। তাহলে পদ অযোগ্য বলতে কি বোঝাচ্ছে? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত নিজস্ব কোনো যোগ্যতা নাই এবং অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তাকে বলা হচ্ছে পদ অযোগ্য শব্দ, মানে কোনো যোগ্যতা তাদের নাই। এই ধরনের শব্দ কি? এগুলো কখনোই পদ হতে পারে না। যেমন হায়, ইস, উহ, মরি মরি, এই সমস্ত এক্সক্লামেটরি যে শব্দগুলো সেগুলো হচ্ছে কি পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। এখন আমরা জানলাম তাহলে কি, এখন আজ আমরা কি জানলাম? পদের উৎপত্তিগত অর্থে পদ কি, পদের সংজ্ঞা কি, পদের অর্থ কয়টি। তাহলে আমরা উৎপত্তিগত অর্থে পদ জানলাম কি, পদের ইংরেজি প্রতিশব্দ ট্রাম, কথাটি ল্যাটিন শব্দ টার্মিনাস থেকে এসেছে, যার অর্থ প্রান্ত বা সীমা। তাহলে একটি যুক্তিবাক্যের দুই প্রান্তে অবস্থিত শব্দ বা শব্দ সমষ্টিকেই পদ বলা হয়, এটা উৎপত্তিগত অর্থে। আর যুক্তিবিদ্যা বলেছেন এইভাবে যে যুক্তিবিদ্যা পদ বলতে আমরা বুঝি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে বা ব্যবহারযোগ্য, সে সকল শব্দ বা শব্দ সমষ্টি পদ বলা হয়। উদাহরণস্বরূপ যেমন ফুল হয় সুন্দর, অথবা মানুষ হয় মানুষীল। আবার বলতে পারে কি তোমার বই, কলম, খাতা, চেয়ার, টেবিল, গরু, ছাগল ইত্যাদি। তাহলে এখানে পদের সংজ্ঞাটি বিশ্লেষণ করে আমরা দুটি অর্থ পেলাম, একটা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ, একটা হচ্ছে ব্যাপক অর্থে পদ। সংকীর্ণ অর্থে পদ কোনটি? যেটি অলরেডি ব্যবহৃত হয়েছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যে, সেগুলোকে বলা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ। আর যেগুলো এখনো ব্যবহৃত হয়নি কিন্তু যে কোনো সময় ব্যবহৃত হতে পারে সেগুলোকে বলা হচ্ছে ব্যাপক অর্থে পদ। আমরা শব্দ জানলাম, শব্দ কাকে বলে সেটা আমরা জানলাম। তাহলে কতগুলো বর্ণ বা অক্ষর যখন পাশাপাশি একত্রিত একটু অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হচ্ছে শব্দ। এই শব্দ যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার বলা হয়েছে? 3 প্রকারে বলা হয়েছে। কি কি? পদযোগ্য শব্দ, স্বপদযোগ্য শব্দ, পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। সেগুলোর আমরা সংজ্ঞা জানলাম। পদযোগ্য শব্দ কি? তাহলে যে শব্দ নিজে নিজেই কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা সেগুলোকে বলা হচ্ছে পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ কোনগুলো? যেগুলো নিজেই পারে না কিন্তু অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয়ে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হচ্ছে সহপদযোগ্য শব্দ। আর পদ অযোগ্য কোনগুলোকে বললাম আমি? যেগুলো নিজেও পারে না এবং অন্য কোনো শব্দের সাহায্য কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেগুলোকে বলা হচ্ছে পদ অযোগ্য শব্দ। তাহলে একটা যদি উদাহরণ দিই, যেমন আমরা যারা স্বাভাবিক সুস্থ আছি তারা কি, তাদের অন্য কোনো অন্যের অংশ আর চলতে আর কি অন্যের সাহায্য ছাড়াই আমরা চলতে পারি, আমাদের কারো সাহায্য করা। কিন্তু যখন আমরা অনেক সময় যারা একটু বয়স হয় তখন কি লাঠির সাহায্যে আমরা কি চলতে পারি। আবার একবারই যারা মানে প্যারালাইজড হয়ে যায়, উঠতে পারে চলতে পারে না, একবারে চলা অযোগ্য, সেরকম এই শব্দটি হচ্ছে 3 প্রকারের, এটা মাথায় রাখবা। আর সামনের ক্লাসে আমরা আলোচনা করব পদ এবং শব্দের মধ্যে পার্থক্য, আর যুক্তির উপাদানের মধ্যে আরও কিছু বিষয় আছে। তোমার হচ্ছে বাক্য আছে, যুক্তি বাক্য আছে, অবধারণ আছে, তারপরে তোমার পদের ব্যাপ্ত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করি। এই অধ্যায়টি একটু বড়। আর একটা কথা বলি, তোমাদের সামনে মূল্যায়ন পরীক্ষা আছে। তোমরা আমরা নোটিশ দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা সেই নোটিশটা দেখে সময় মতো এসে কলেজে এসে প্রশ্নপত্র এবং খাতা গ্রহণ করে বাসায় যে সেগুলোর অ্যান্সার ভালোভাবে লিখে আবার কলেজে জমা দিতে হবে। সেটা আমরা তারিখ আমাদের অধ্যক্ষ মহোদয় সাহেব উনি তোমাদের অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। তোমরা সেই বিষয়গুলো একটু দেখবা আর পড়াশোনা করো। করোনাকালীন সচেতনভাবে চলাফেরা করো, কারণ সচেতন না থাকলে তোমার ব্যক্তিগতভাবে যেমন ক্ষতি হবে, তোমার পরিবার ক্ষতি হবে এবং রাষ্ট্রের ক্ষতি হবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা আজকে সবার জন্য দোয়া রইল। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।